গল্পটি কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের জন্য। গল্পটি সম্পূর্ণ কাল্পনিক, গল্পের চরিত্র ও গল্পটির সাথে বাস্তবের কোনো মিল নেই। আর আমাদের চ্যানেলের এই গল্পগুলো শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যেই তৈরি করা, তাই গল্পটি নিজ দায়িত্বে শুনবেন। আজকে আমি তোমাদের সাথে খুবই অভিমান করেছি। তোমরা গল্প শোনো, অনুভব করো, সেটাই আমার সবচেয়ে বড় পাওয়া। কিন্তু একটা জিনিস মাঝে মাঝে খুব কষ্ট দেয়। এত সময় দিয়ে গল্প বানানোর পরও অনেকেই একটা ছোট্ট লাইক আর একটু কমেন্ট করার সময় পায় না। আমি প্রতিদিন গল্প বানাই ভালোবাসা থেকে, বাধ্যবাধকতা থেকে নয়। তাই যখন লাইক কমেন্ট দেখি না, তখন মনে হয় আমার এই পরিশ্রমটা কি সত্যিই তোমাদের কাছে পৌঁছাচ্ছে? তোমরা তো আমাকে একটুও ভালোবাসো না, এইটা তো আজ প্রমাণ হয়েই গেল। শুধু গল্প শোনো আর চলে যাও। যাই হোক, আজকের প্রেমিক পুরুষ গল্পের 42তম পর্বে তোমাদেরকে জানাই স্বাগতম। অনেক বকবক করে ফেলেছি আজকে, তাই আর দেরি না করে শুরু করছি আজকের পর্ব। গল্পটির আগের পর্বগুলো যদি না শুনে থাকো, তবে অবশ্যই আমার দেওয়া ডিসক্রিপশনের প্লেলিস্ট থেকে গল্পটির আগের পর্বগুলো শুনে নেবে। সব কিছু ভুলে দিলাম এই বসন্তময় রাতে, প্রেমের নদীতে সাঁতার। আজ একজন অন্যজনকে ছুঁয়ে যাব সাগরে মিশে থাকা জলের মতো। সাক্ষী থাকুক এই বসন্তের রাত, ভালোবাসায় হোক রঙিন দুটি হৃদয়। দুজনেই চুপচাপ, একে অন্যের নিঃশ্বাসের শব্দ শুনে যাচ্ছি। নীরবতা ভেঙে আহাদ বলল, প্রিয় মানুষ এমন একটা জিনিস, প্রথম প্রথম কাছে রাখতে ভয় হয়, যখন একবার কাছ থেকে পাওয়া হয়ে যায় তখন দূরে রাখতে কষ্ট হয়। এতদিন মানুষের মুখে শুনেছি বিয়ের পর ছেলেরা বউ পাগল হয়, কিন্তু কেন হয় তোমাকে বিয়ে না করলে জানতামই না। আর তার সাথে এটাও বুঝলাম মানুষ কেন জেনে শুনে আগুনে ঝাঁপিয়ে পড়ে, কারণ প্রেমের আগুনে পুড়তেও মজা আছে। এখানে অন্যরকম সুখ আছে। যে একবার সেই সুখের খোঁজ পেয়ে যায়, সে কখনো আর দূরে থাকতে পারবে না। সে বারবার সে আগুনে পুড়তে চাইবে, যেমনটা আমি চাইছি। তোমাকে আর দূরে রাখতে পারবো না, না তুমি আমার থেকে দূরে থাকতে পারবে। আমি আহাদের বলা কথা শুনে শুকনো ডুব গিললাম। আমার ভয়ার্ত চেহারা দেখে আহাদ আবার বলল, প্রস্তুতি নিচ্ছ? দরকার নেই, বললেই হলো। রোদ, তুমি এত টেস্টি কেন? ইয়াম্মি ইয়াম্মি। আমি লজ্জায় মুখ লুকিয়ে বললাম, কোনো কিছু গিললেন নাকি জনাব? ইয়াস। ইউমিন নেশাদ্রব্য? আপনি থাকতে ওসবের কি দরকার? লেট মি টেস্ট ইউ এগেইন। আহাদ আবারও চুমু খেলো আমার ঠোঁটে, এলোমেলোভাবে উঠে পড়ল আমার উপর। তার দুপা আমার দুপাশে, দু হাত আমার হাত দুটোকে আটকে ফেলল। নিঃশ্বাসের বেগ এলোমেলো, আমার বুকের ওঠানামা আহাদ টের পাচ্ছে ভীষণভাবে। এক হাত উঠিয়ে আমার ঠোঁটে স্লাইড করলো শক্তভাবে। সেই হাতটা আমার কানের সাইডে গুজে আহাদ আমার ঠোঁটের ভাঁজে ঠোঁট রেখে বলল, তুমি আমার অস্থিরতার মাঝে শান্ত করার ওষুধ। আমি কম্পনরত ঠোঁটে আহাদের ঠোঁটকে ছুঁয়ে ধীরতার শব্দে বললাম, তাই নাকি? ধীরে ধীরে একজন অন্যজনের কাছে আসতে লাগলাম। প্রথমে আহাদ আমার কপালে ঠোঁট ছোঁয়ালো, আমিও তার বিপরীতে তার কপালে চুমু খেলাম। সে আমার গালে এসে ঠোঁটে স্পর্শ করলো, আমিও তার বাঁ গালে চুমু খেলাম। সে আবার ডান গালে, আমিও তার ডান গালে। এরপর চুমু। একটা চুমু কেবল শুধু চুমু নয়, একটা চুমু কখনো কখনো মনের বিষয়কেও ভাগাভাগি করে নেওয়ার মাধ্যম হয়ে দাঁড়ায়। তারপর দীর্ঘ সময় ধরে চুমু শেষে আমি যখন হাঁপিয়ে উঠলাম, আহাদ গলা ও কাঁধে ছোট ছোট চুমুতে আমার অস্থিরতা বাড়িয়ে তুলতে লাগলো। পাগলের মতো আহাদ আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিল আমাকে। রোদের নাভির কাছে এসে আহাদ তার মুখ ডুবালো। রোদের হাত উঠে এলো আহাদের চুলে, মুঠো করে ধরে ফেললো আহাদের জঙ্গলিপনা সহ্য করার তাগিদে। আহাদের পাগলামি ক্রমশ বাড়তেই লাগলো। ছোট ছোট চুমু টুকরো টুকরো কামড়ে পরিণত হয়ে উঠল। আহাদ নিচের দিক থেকে ঠোঁট ছুঁয়ে ধীরে ধীরে উঠে যাচ্ছে রোদের গলার কাছে। রোদ দু হাতে বিছানা চেপে ধরল। আহাদ রোদকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। আহাদের হাত উঠে এলো রোদের পিঠের দিকটায়। শার্টের বোতাম খুলে শার্টের কলারটা কাঁধ বরাবর নামিয়ে দিল। রোদ আহাদকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল। উঠে বসলো আহাদের প্যাটের উপর। আহাদের পরনে থাকা শার্ট খুলে নিল এক টানে, আবারও ঠোঁট ডুবালো তার ঠোঁটে।
একজন অন্যজনের ঠোঁট দখল করে নিল। রোদ আহাদের গলার থুতনির নিচে মুখ ডুবালো। আহাদের শরীরের গন্ধের রোদ হারিয়ে গেল এক অন্যরকম নেশায়। আহাদের সমগ্র মুখে চুমু খেতে খেতে আস্তে ধীরে নিচে নামলো। খালি লোমশ বুকে এসে গভীরভাবে শ্বাস টানলো। আহাদের স্মেলটা তার কি যে ভালো লাগে, খেয়ে ফেলতে ইচ্ছে করে। ভাবনার সাথে তাল মেলালো সে। আহাদের বুকটা কামড়ে ভেজাতে লাগলো। আহাদ নিজেও তার কাঁধের দিকটায় চুমু খাচ্ছে। আবারও মেতে উঠল আদিম খেলায়। দুজন আজ দুজনের মাঝে হারিয়ে গেল। ঠোঁট যেমন মিশে যায় গ্লাসে থাকা জলে, আজ তারাও মিশে গেছে একে অন্যের সাথে। শীতকার ধ্বনিতে মুখরিত হতে লাগলো রাতটা। রোদ ক্রমাগত এটা সেটা বিড়বিড় করছে। তবে যা আহাদকে মন মস্তিষ্কে সবচেয়ে বেশি প্রভাব ফেলল তা হলো রোদের বলা একটি কথা, প্রিয়, ভালোবাসাকে ভালোবাসার আগে তোমায় ভালোবাসি, কারণ তুমি আমার ব্যক্তিগত মানুষ, আমার প্রেমিক পুরুষ। বিকেলের প্রহর পেরিয়ে সন্ধ্যার দিকে পা ফেলছে। আমি রেডি হচ্ছি আর বারবার ঘড়ির দিকে তাকাচ্ছি। আজ প্রত্যয় ভাইয়া আর নিশীথের রিসিপশন। আহাদ জানিয়েছে সন্ধ্যার পর এসে রিসিভ করবে। একই সাথে প্যাকিং করে রাখতে বলেছে। আজ রিসিপশন থেকে সোজা ওই বাড়িতে ফিরব। নিজেকে তৈরি করছি। আহাদ আমার জন্য একটা নতুন ডিজাইনের পাঞ্জাবি পাঠিয়েছে। সবসময় আনকমন আর ইউনিক ডিজাইনের দিকে ওনার নজর। আমাকে পছন্দ করতে দিলে সারা দিন ঘুরেও পছন্দ করতে পারতাম না। আহাদের পছন্দ অনুযায়ী সব। এমন সময়েই ফোনটা বেজে ওঠে। ফোন হাতে নিয়ে দেখি আহাদের কল। রিসিভ করতেই আহাদের উতলা স্বর, আর কত অপেক্ষা রোদ পাখি? আমি যে এক নজর দেখার জন্য ছটফট করছি। তাই তা ফোন রেখে একটু অপেক্ষা করুন, আসছি। ওহ, ফোন কাটা চলবে না, কথা বলতে বলতে নিচে আসো। আপনি সত্যিই পাগল। তোমার জন্য। আহাদের সাথে কথা বলতে বলতে নিচে আসি। আহাদ গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। ডার্ক চকলেট স্যুট পরা, বুকের পাশে পকেটে খুব সুন্দর সিল্কের রুমাল গুছিয়ে রাখা, আর তার চেয়ে খানিকটা দূরে কিং ক্রাউন আকৃতির স্টোন ব্রোঞ্জ। হাতে ক্যাসিও এর সিলভার গোল্ডেন কম্বিনেশনের ওয়াচ। চুলগুলো পারফেক্টলি সেপারেটেড করা। ফর্সাকালে খোঁচা খোঁচা দাড়ি, একদম ফর্মাল লুক। এত সুন্দর কেন এই লুকটা? ঠোঁটে চার্ম হাসি। এত সুন্দর কেন এই লুক? আমাকে পাগল করে ছাড়বে। আচ্ছা, ডার্ক কালারে কি সব ছেলেদেরই এত মানায়, নাকি শুধু আহাদকে এতটা স্পেশাল বানায়? যদিও আহাদ এমনিতেই বিশেষ, যাই পড়ুক না কেন চোখ ফেরানো যায় না। আহাদের চোখের তীক্ষ্ণ চাহনি সোজা আমার বুকে যেয়ে লাগছে। কি চায় আহাদ? আমি এক্ষুনি হার্ট অ্যাটাক করে মরে যাই? আহাদ আমার দিকে পা বাড়াচ্ছে। আমি চোখ জোড়া নামিয়ে ফেলি। আমার কাছে এসে যে আমাকে কিছু বলবে এমন সময়ে মামা মামি চলে আসে। আহাদ কিছুটা দূরে সরে যায়। মামা মামিকে সালাম জানিয়ে কুশল বিনিময় করে। আমি আর চোখে আহাদকে দেখছি। আহাদেরও একই দশা, আমার দিকে আর চোখে তাকাচ্ছে। আহাদ মামার থেকে লাগেজ নিয়ে গাড়িতে তুলেন। গাড়ির দরজা খুলে দেন। মামা মামি পেছনের সিটে বসে, আর আমি আহাদের পাশের সিটে। আহাদ গাড়িতে উঠে আমার সিট বেল্ট বেঁধে দিতে লাগেন। কোনা চোখে তখনও আমাকে দেখছে। আমার কানের কাছে মুখ এনে ফিসফিসে আওয়াজে বললেন, উফ সুইটার্ট, মাথা একদম ধরিয়ে দিলে। নেশা না করেও মাতাল আমি। আহাদের বলা কথায় আমি লজ্জায় চোখ নামিয়ে লাজুক হাসি। আহাদ আর কিছু না বলে ড্রাইভিংয়ে মন দিলেন। লাল ভারী কাতান পরে লাল টকটকে বউ সেজে বসে আছে নিশীথ। পাশেই গোল্ডেন স্যুটে প্রত্যয় ভাইয়া। দুজনকে একসাথে খুব মানিয়েছে। সবার মুখে একই কথা, মেড ফর ইচ আদার। সিলেট থেকে ওরা এসে গেছে, আর চিটাগং থেকে আজ সকালেই নানু বাড়ির সবাই এসেছে। রিদমও এসেছে। আমি এক প্রকার এড়িয়ে চলি। রিদমের নজর আমার খুব একটা ভালো লাগছে না। সবার সাথে ভাব আদান প্রদান করে নয়া দম্পতির দিকে স্টেজে এগিয়ে যায়। আমাদের দেখে প্রত্যয় ভাইয়া এক গাল হেসে দাঁড়িয়ে যায়। আহাদের সাথে গলা মিলায়। আমার দিকে তাকিয়ে বললেন, ইউ লুকিং বিউটিফুল। আমি মুচকি হাসি।
আহাত নিশিতকে এটা ওটা বলে খেপাচ্ছে। নিশিত কখনো খেপে যাচ্ছে, আবার কখনো লাজও খাচ্ছে। ভাই বোনের খুনসুটি দেখে আমি আর প্রত্যয় ভাইয়া হাসছি। ভিড় থেকে কিছুটা দূরে আছি, মাত্রই ডিনার শেষ করেছি। রাউন্ড টেবিলে পাশাপাশি আমি আর আহাত বসে, আমার হাতে ডেজার্ট প্লেট। আমি মন দিয়ে মেল্ট চকলেট কেক খাচ্ছি, ইচ্ছে করেই সামনে তাকাচ্ছি না। আহাত টেবিলের উপর এক হাতে গালে হাত দিয়ে আমাকে খুব গভীর করে দেখছে। আহাদের চাহনি ধীরে ধীরে আরও গভীর হচ্ছে। এই চাহনিতে আমার টিকে থাকা সম্ভব না। লজ্জায় লজ্জাপতির মতো নিতিয়ে যাব। তাই নিজের ডেজার্টের দিকে মন দেওয়া উত্তম। অন্তত এই চাহনির সম্মুখীন তো হতে হবে না। আর চোখে আশেপাশে তাকিয়ে দেখি অন্য লোকগুলো সবাই আহাতকে নিয়ে কানাকানি করছে। কেউ কেউ আমার দিকে আগুন ধরানো দৃষ্টিতে তাকাচ্ছে, কারণ আমার কাছে অস্পষ্ট নয়। আহাদের সাথে আছি বলেই তাদের এই জেলাসি। আমি এবার চোখ তুলে আহাদের দিকে তাকাই। মানুষটা এমন কেন? আমি তো আহামরি বিশেষ কিছু নই, আহাদের সামনে তো কিছুই না। তাহলে কেন আমাকে এইভাবে দেখে? আমাদের মাঝে কি এমন বিশেষ কিছু আছে, নাকি আমাকে ভালোবাসে বলেই এমন পাগলামি করে? এই যে আশেপাশের মেয়েগুলো ওনাকে চোখ দিয়ে গিলে খাচ্ছে, এমনভাবে তাকিয়ে আছে, সেদিকে ওনার কোনো খেয়ালই নেই। ওনার সব ধ্যান আমার দিকে। এই যে আমার দিকে লাগামহীনভাবে তাকিয়ে আছে। সত্যি বলতে আমার খুব আনন্দ হচ্ছে, যাকে বলে পৈশাসিক আনন্দ। এই যে সবাই আহাদের দিকে তাকিয়ে আছে আর আহাত আমার দিকে। আহ, কি শান্তি! খুব চিৎকার করে বলতে ইচ্ছে হচ্ছে। এই আকাশ বাতাস, তোমরা দেখো, এই সভ্য সমাজে অভিশপ্ত অনুভূতি নিয়েও কেউ কাউকে কতটা ভালোবাসতে জানে। ভেন্যুর সামনে হাঁটাহাঁটি করছি। খুব সুন্দর করে সাজানো হয়েছে, বাহারি রঙের লাইটিং, তার উপর কুয়াশা ঘেরা চারদিক। সব মিলিয়ে খুব সুন্দর লাগছে, একদম মুগ্ধ করা পরিবেশ। আহাত ভিতরে ওনার এক বন্ধুর সাথে কথা বলছে। আমি ঘুরে ঘুরে সব দেখছি। হঠাৎই চোখ যায় এক বাচ্চা ছেলের দিকে। দেখতে ভীষণ মিষ্টি, সাদা টি শার্ট, চুলগুলো কিছুটা লম্বা, বড় বড় চোখ আর সরু ঠোঁট। ইচ্ছে করছে গুলুমুলু গাল দুইটা একটু টিপে দেই। আমি এক পা করে সামনের দিকে পা বাড়াই। ছেলেটি একা বেঞ্চে বসে আকাশের দিকে তাকিয়ে আছে। আশ্চর্য, আশেপাশে কেউ নেই। আমি ছেলেটির পাশে বসতেই আমার দিকে এক পলক তাকিয়ে আবার আকাশের দিকে গভীরভাবে তাকিয়ে যেন কিছু খুঁজছে। আমি মিষ্টি হেসে বললাম, আকাশের তারা গুনছ? আমি হেল্প করব? বাচ্চা ছেলেটাই না বুদক মাথা নাড়ায়, তারপর আবার চুপ। আমি আবার জিজ্ঞেস করি, তোমার আম্মু কোথায়? এবার ছেলেটি আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আকাশের দিকে আঙুল দিয়ে ইশারা করে। তার মানে ছেলেটির মা বেঁচে নেই। আমার চোখ জোড়া ভরে আসে। ইস, এত ফুটফুটে একটা বাচ্চা, তার মা নেই। নিজের ছেলেবেলার কথা মনে পড়ে। বাবা মা না থাকার যন্ত্রণা কতটা কষ্টের তা আমার জানা। আমি ছেলেটির মাথায় হাত রাখতেই ছেলেটি আমাকে হুট করে জড়িয়ে ধরে, তারপর ফুপিয়ে কান্না করে দেয়। কান্না করতে করতে বলে, জানো, আমাকে কেউ আদর করে না, বাবাইও না, দাদুন দিদা কেউ না। আমার খুব মামামের কথা মনে পড়ে। আমি মামামের কাছে যাব। বলো, আমি কি এতই পছা? কেন মাম্মাম আমাকে রেখে চলে গেল? ছেলেটার মাঝে আমি আমার ছোটবেলা দেখেছি। ছোটবেলায় আমার খুব ইচ্ছে করতো নিজের মাকে কাছে পাওয়ার, কাউকে নিজের সব দুঃখ কষ্ট বলার। কেউ মাথায় হাত রাখলে মনে হতো সে আমার সবচেয়ে কাছের মানুষ। বাচ্চা ছেলেটারও হয়তো এমন বোধ হচ্ছে, তাই তো অচেনা এক মানুষের কাছে নিজের সব কষ্টের কথা শেয়ার করছে। আমি ছেলেটাকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলাতে বুলাতে বলি, তুমি মোটেও পচা না বাবা, তুমি তো খুব স্পেশাল। তাই তো আল্লাহ তোমার মাকে নিজের কাছে নিয়ে গেছে। ওই যে ওই আকাশে আছে। তুমি যখন অনেক বড় হবে তখন তোমার কাছে ফিরে আসবে। সত্যি বলছো? হ্যাঁ, সত্যি বলছি। তুমি কি করে জানো? তুমি কি দেবদূত? না, আমি রোদ আহমেদ। ও আচ্ছা। সূর্য আকাশের সাথে মিশে থাকে, আর সূর্যের সাথে কিরণ, আর তা রোদ হয়ে মাটিতে আছড়ে পড়ে। তুমি কি সেই রোদ? আমি কপালে চুমু খেয়ে বলি, আচ্ছা বাবা, তোমার যা ভালো লাগে বলিও। হঠাৎই ছেলেটা কিছু মনে করার চেষ্টা করে বলল, ও দেবদূত,
আমাকে এখন যেতে হবে। দিদা আর বাবাই হয়তো খুঁজছে, দেরি করলে বকুনি দিবে। আমি এখন আসি, টাটা বলেই ছুটে যায়। আমি পেছন থেকে নাম জিজ্ঞেস করলে জানায় তার নাম শরৎ। আমি মুচকি হেসে শরতের যাওয়ার দিকে তাকিয়ে থাকি। কি মিষ্টি ছেলে, কে বলবে এই ছেলের মা নেই? ছেলেটার ভিতরে এত কষ্ট লুকিয়ে আছে। দুরন্ত ছেলেটিকে ভিতরের কষ্টগুলো শান্ত করে দিয়েছিল। যাক, আজকের পর একটু মন খুলে হাসতে পারবে। মিথ্যা আশা নিয়েই হোক, নতুন করে তো বাঁচতে পারবে। আমাদের দূর থেকে আহাদ দেখছিল আর ধীর পায়ে কাছে এসে বলল, আচ্ছা, যদি এমন হয় আমাদের একটা বাচ্চা থাকবে, তাকে আমরা দুজন ভালোবাসবো, তুমি তাকে আগলে রাখবে আর আমি তোমাকে। আমি আহাদের কণ্ঠ শুনে পিছনে তাকালাম। তখন দেখি আহাদ আমার দিকে তাকিয়ে। আমি মাথা নত করে বললাম, খুব ভালো হতো। যখন আরও কিছু বলতে যাব তখনই সাকিবের কল চলে আসে আর আমি কল রিসিভ করে নিলাম। আহাদও চলে যায়। বাসায় ফিরব, গাড়ির জন্য অপেক্ষা করছি। আহাদ গাড়ি বের করতে গেছে, এমন সময় খুব দ্রুত গতিতে পাশ দিয়ে এক গাড়ি যায়। আমি নিচে পড়ে যাই। আগেই সরে যাওয়ার খুব একটা লাগেনি। আমি পিছন থেকে খেয়াল করে দেখি গাড়িতে একটা লোক ছিল, পাশেই শরৎ বসেছিল। নিশ্চিত এটা শরতের বাবা। দেখেই বোঝা যাচ্ছিল খুব বাজে লোক। এত বড় অন্যায় করেও গাড়ি থামালো না, সরি বলার প্রয়োজন বোধ করলেন না। এমন সময় আহাদ ছুটে আসে, আমার হাত পা চেক করে। হাতে সামান্য একটু কেটেছে। আমাকে গাড়িতে বসিয়ে হাতে মেডিসিন লাগিয়ে দেয়। খুব রেগে আছে আহাদ। মনে হচ্ছে এই গাড়ির চালককে পেলে এখনই খুন করবে। আমাকে বারবার গাড়ির নম্বর জিজ্ঞেস করছে। আমি বলছি আমি খেয়াল করিনি, যদিও মিথ্যা বলছি। কি দরকার শুধু শুধু ঝামেলার? আহাদ যা মাথা গরম লোক, বড় ঝামেলা পাকিয়ে দিবে। আহাদ গাল ফুলিয়ে গাড়িতে ওঠে, গাড়ি স্টার্ট দেয়। আহাদ গাড়ি ড্রাইভ করছে, এখনও রাগে ফুঁসছে। আমি আলতো করে আহাদের কাঁধে মাথা রাখি। আমার সাথে রাগ করেছেন কেন? আমি কি করেছি? আমি তোমার উপর রাগ করিনি, আমার নিজের উপর রাগ হচ্ছে। আমার তোমার সাথে থাকা উচিত ছিল। আমার কেয়ারলেসের কারণেই তোমার এমনটা হয়েছে। আপনি শুধু শুধু কেন নিজেকে দোষারোপ করছেন? এটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট। আহাদ কোনো কথার জবাব দিল না। আমি কিছুক্ষণ পর আহাদের দিকে তাকিয়ে বলি, আমি একটা কথা জিজ্ঞেস করি? আহাদ ড্রাইভ করতে করতে উত্তর দেয়, করো। যদি আজ আমার কিছু হয়ে যেত তাহলে কি আপনি আমাকে মিস করতেন? আহাদ সাথে সাথে ব্রেক কষে। খুব জোরে ঝাঁকুনি লেগে গাড়ি থেমে যায়। আহাদ বড় বড় নিঃশ্বাস নিচ্ছে, চোখে হারানোর ভয়। আমার দিকে ছলছল চোখে তাকিয়ে ভাঙা গলায় বললেন, আর কখনো এইসব কিছু মুখে আনবে না। এমনটা ভাবতেই আমার শ্বাস আটকে আছে। আর মিস করার জন্য মানুষের বেঁচে থাকতে হয়। তুমিহীন আমি মরে যাব। আমার বেঁচে থাকার জন্য তুমি প্রয়োজন। বন্ধুরা, শুনছিলে প্রেমিক পুরুষ গল্পের 42তম পর্ব। আজকের এই পর্বটি তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে একদমই ভুলো না কিন্তু। আর গল্পটির পরবর্তী পর্বগুলো যদি খুব তাড়াতাড়ি পেতে চাও তাহলে জানোই তো তোমাদের কি করতে হবে। তবে আজ এখানে শেষ করছি, শীঘ্রই ফিরছি তোমাদের জন্য গল্পের পরবর্তী পর্ব নিয়ে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো আর ভালোবাসায় থেকো, আর বাংলা স্টোরির সাথেই থেকো। বাই।